তদন্তে ক্রাইম ব্রাঞ্চ। নমস্কার, শুরু করছি তিনটে নিউজ রুম লাইভ। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত বড় খবরে আমাদের নজর থাকবে। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নিউজ রুম থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। নিউজ ডেস্ক থেকে আপনাদের সঙ্গে আমি রাজা। বিষ স্যালাইন কাণ্ডে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলো নবান্ন সরকার। এই সাসপেনশনের খবর খোদ মুখ্যমন্ত্রী বসে জানিয়েছেন, তার পাশে ছিলেন আজকে মুখ্য সচিব। দীর্ঘ প্রেস কনফারেন্সে সরকার অনেক কথা বলেছে এবং সবথেকে যেটা বড় খবর, 6 জন সিনিয়র ডাক্তার, 6 জন জুনিয়র ডাক্তার, মোট 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তর বলেই দিয়েছে, সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন, 8 ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয়। বিষ স্যালাইন নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনবো একবার। একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি। এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে, গাফিলতি। যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিপি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন? তার মানে সরকার চিকিৎসকদের গাফিলতি পেয়েছে, জুনিয়র চিকিৎসক, এমএসবিপি, সিনিয়র চিকিৎসক তাদের গাফিলতি পেয়েছে। এবং মুখ্যমন্ত্রী আর একটা কথা বললেন যেটা অত্যন্ত ইন্টারেস্টিং, একই স্যালাইন তো অন্যদেরও দেওয়া হয়েছে, কই সেখানে তো কারো মৃত্যু হয়নি। আমার সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক, আমার সতীর্থ। তন্ময়, পুরোটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি মানুষের সামনে? দেখো, ব্যাখ্যা এখানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি সিসিটিভির ফুটেজ, হাসপাতালে কে ওটিতে ঢুকছেন, কে বেরোচ্ছেন, কে কতক্ষণ পরে বেরোচ্ছেন, কে ছিলেন কে ছিলেন না, এবং যারা ছিলেন না তারা কোথায় গিয়েছিলেন। যেমন গঙ্গাবলী একটি নার্সিংহোম রয়েছে যেটা আমরা পাচ্ছি খবর, সেখানে গিয়ে কেউ ওটি করেছেন। ফলে এই পুঙ্খানুপুঙ্খ চিকিৎসকদের একটা অংশের যে অবহেলা রয়েছে বা চিকিৎসায় গাফিলতি রয়েছে, কিংবা ডিউটি আওয়ার্সে তিনি হাসপাতালে ছিলেন না, সেই বিষয়টা কিন্তু আজকে রাজ্যের প্রশাসনের শীর্ষ মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি, এদিকে হেলথ সেক্রেটারি, তারা তুলে ধরলেন। এই ঘটনা কিন্তু খুব একটা নতুন নয়, কমন ঘটনা। অনেক হসপিটালের বাইরেই বিভিন্ন নার্সিংহোমে ডাক্তারবাবুরা ডিউটিকালীন ছুটে চলে যান রোগী দেখতে কিংবা অপারেশন করতে। এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আছে। ফলে কোনো কোনো চিকিৎসক এই অপরাধের সঙ্গে যুক্ত, এমনটা অভিযোগ উঠে আসে। আমরা কখনো কখনো সেই ছবি দেখাই। আজকে মুখ্যমন্ত্রী যে কথা বললেন যে এই যে স্যালাইন কাণ্ড, বিষ স্যালাইন কাণ্ড, সেখানে রোগী মৃত্যু, যেটা নিয়ে গত 5 দিন ধরে গোটা রাজ্য, 6 দিন ধরে 7 দিন ধরে গোটা রাজ্য তোলপাড় হচ্ছে, সেখানে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন। 12 জনের মধ্যে রয়েছেন যিনি একজন এমএসভিপি রয়েছেন, অর্থাৎ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন যিনি দেখেন মেডিকেল কলেজের, মেদিনীপুর মেডিকেল কলেজের, সেই জয়ন্ত কুমার রাউতকে, তাকেও সাসপেন্ড করা হয়েছে। কি না গাফিলতি, প্রত্যেকের কাজে গাফিলতি। বেশ, চিকিৎসকদের গাফিলতি তো মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব তারাই বললেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কোথাও কি একটা পরস্পর বিরোধিতা সরকারের আচরণে থাকছে না? যে স্যালাইনকে নিষিদ্ধ করা হচ্ছে, একেবারে আবার সেই স্যালাইন বিষ কিনা সেই প্রশ্ন সরকারই তুলছে, তাহলে সরকার নিষিদ্ধ করছে কেন? একেবারে এইখানেই কিন্তু মূল প্রশ্নটা
উঠে আসছে চিকিৎসকদের গাফিলতি, সিআইডি এবং বিভাগীয় তদন্ত বা একেবারে মেডিকেল কলেজের তদন্তে যে তদন্ত কমিটি তারা বের করেছেন, শাস্তি দিয়েছেন। এটা কাম্য যে অন্তত গভর্নমেন্ট হসপিটালে সবাই ঠিকভাবে ডিউটি করুন, মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক। কিন্তু প্রশ্ন উঠছে এবার, যে সরকার সেই ভিজিট করে কারখানা বন্ধ করেছেন, 7 তারিখে নোটিশ করেছেন যে এই স্যালাইন এবং এই প্রোডাক্টগুলো ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট একটি কোম্পানি, যে কোম্পানি আমরা এক্সক্লুসিভলি ছবি দেখেছিলাম চোপড়া থেকে কারখানা সিল করে দেওয়া রয়েছে, সেখানে দাঁড়িয়ে চিকিৎসকরা যে রিপোর্ট দিয়েছিলেন, একদম অন্তর্তদন্তের রিপোর্ট, সেখানে লেখা আছে এক রোগিনীর যখন রক্তক্ষরণ শুরু হয় তখন আরএল এই স্যালাইন চালানো হয়, চালানো মাত্রই তার খিঁচুনি শুরু হয়েছিল বা তার জ্বর এসেছিল, তার কনভালশন স্টার্ট হয়েছিল, তখন 200 মিলিলিটার দেওয়ার পর সেটা বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ চিকিৎসকরাও সেখানে সন্দেহ প্রকাশ করছেন। অন্যান্য হাসপাতাল থেকে রিপোর্ট যাচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপারের বক্তব্য আমাদের কাছে রয়েছে, তারা লিখিতভাবে স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছিলেন সেই স্যালাইন নিয়ে, সেই স্যালাইনে গন্ডগোল আছে কিনা, সেই ওষুধগুলোতে গন্ডগোল আছে কিনা, এটা নিয়ে কিন্তু আজকে আমরা কোনো উত্তর পেলাম না। চিকিৎসকরাও যে কথা বলছেন, গাফিলতি থাকলে শাস্তি হোক, অবশ্যই 100 বার কাম্য সেটা। আজকে যেটা হয়েছে তাহলে কি একটা পার্ট হলো, একটা পার্ট কি এখনো আধারে রয়ে গেল? সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। তন্ময়, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে স্যালাইনটা কে পাঠিয়েছিল সেখানে? যে চিকিৎসকরা অভিযুক্ত, যাদের সাসপেন্ড করা হলো, তারা কি বাড়ি থেকে স্যালাইন এনেছিলেন নাকি সরকারের দেওয়া স্যালাইন ব্যবহার করেছিলেন? একদম রাজা, এখানেই বারবার করে প্রশ্ন উঠছে। তবে এই ঘটনা এখন অব্দি 12 জন চিকিৎসককে এখন অব্দি সাসপেন্ড করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মেদিনীপুর মেডিকেলে যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের মধ্যে 3 জন প্রসূতি কোথায় এখন অব্দি চিকিৎসাধীন রয়েছেন, তারা রয়েছেন SSKM-এ। আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত। সৌরভের সঙ্গে একটু কথা বলি। সৌরভের থেকে যে বিষয়টা জানতে চাইবো, সৌরভ, রিপোর্ট, তদন্তের রিপোর্টে এখন অব্দি কি উঠে এসছে, কোন কোন বিষয়গুলোকে পয়েন্ট আউট করা হচ্ছে? তন্নিশা, দেখো, আজকের যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রম থেকে একটা বিষয় স্পষ্ট যে চিকিৎসকদের অনুপস্থিতির সঙ্গে প্রসূতিদের মৃত্যু বা SSKM-এ যে 3 জন চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থার অবনতির কোনো সম্পর্ক আছে কি নেই, সরাসরি যোগ আছে কি নেই, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আসেনি। বিশেষজ্ঞ সদস্যরা বলেছিলেন, পোস্টমর্টমের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তারা। পোস্টমর্টমের রিপোর্ট, আমাদের ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর, এই রাজ্যের অন্যতম যিনি অভিজ্ঞ মানা হয় যাকে, ডক্টর অজয় গুপ্ত, তিনি বলেছেন যে পোস্টমর্টমে এমন কোনো বয়ান নেই বা এমন কোনো বিবরণ নেই যা থেকে বলা যায় যে চিকিৎসকদের গাফিলতিতে কোনো শিরা, উপশিরা, ধমনী কেটে এই প্রসূতির মৃত্যু হয়েছে, বাকিদের অবস্থা আশঙ্কাজনক হয়েছে। 2, সেপটিক শকের কথা বলা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে। সেপসিস থেকে সেপটিক শক হয়। সেপসিসটা হলো কি করে? শুধুমাত্র রক্তক্ষরণের জন্য সেপসিস হতে পারে না, নিশ্চিতভাবে সেখানে কোনো না কোনো জীবাণু সংক্রমণ ঘটেছে। তাহলে এই সংক্রমণ এলো কিভাবে? এই প্রশ্নের জন্যই কিন্তু কেমিক্যাল অ্যানালিসিসের কথা বলেছিলেন অজয় গুপ্ত। 4 জনের কেমিক্যাল যে রিপোর্ট, সেই রিপোর্ট পাঠানো হয়েছে বেলগাছিয়ার ফরেন্সিক ল্যাবরেটরিতে। সেই সকল নমুনা, লিভার, কিডনি, হার্ট, সেই সবের নমুনা পাঠানো হয়েছে। আর প্যাথোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানেও রিপোর্ট পাঠানো হয়েছে এটা বোঝানোর জন্য যে কেমিক্যাল রিপোর্টে বোঝা যাবে যে বিষক্রিয়া হলে কি থেকে বিষক্রিয়া হয়েছে, আর প্যাথোলজি রিপোর্টে বোঝা যাবে যে কোনো ওষুধের এর পিছনে কারণ কিনা, কোনো স্যালাইনের পিছনে কারণ কিনা। এই উত্তরগুলো আসার আগেই কিন্তু একটা পর্যায়ের ভার্ডিক্ট ঘোষণা হয়ে গেল যে সিনিয়ররা অনুপস্থিত ছিলেন এবং তাদেরকে 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল। একটা লজিক দেওয়া হচ্ছে যে অন্য ওয়ার্ডে তো কোনো ঘটনা ঘটেনি, উল্টো লজিকটাও আছে তন্নিষ্ঠা। উল্টো লজিক হচ্ছে যে 7 জনকে সেই রাতে অপারেশন হয়েছে, শেষ 2 জনের আরএল বাইরে থেকে কেনানো হয়েছিল, তাদেরও তো কিছু হয়নি। 5ম নম্বরের যে রুগী, তা তো 200 মিলিলিটার স্লাইন দেওয়ার পর বন্ধ হয়ে গেছিল, তাদেরও তো কিছু হয়নি। তাহলে কারণটা কি? কেন স্বাস্থ্য দপ্তরের ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্টস দপ্তর, যার আন্ডারে ছিল চৈতালি চক্রবর্তী সিনিয়র স্পেশাল সেক্রেটারি, তাকে সরানো হলো? যদি স্যালাইনের কোনো ভূমিকা না থাকে, যদি ওষুধের কোনো ভূমিকা না থাকে, তাহলে খামোখা একজন আধিকারিককে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিসের জন্য? তার জায়গায় সুভাঞ্জন দাসকে দায়িত্ব দেওয়া হচ্ছে কেন? কেন একটা প্রোডাক্টের প্রশ্ন একাধিক ছিল, কারণ কি সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। অবশ্যই আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো। মেদিনীপুর মেডিকেলে মৃত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 5 নয়, 50 লক্ষ টাকা দিতে হবে। মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না। তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি
এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। मर्डर है, स्टेट स्पॉन्सर्ड मर्डर। 10 दिसंबर उनको मालूम चल गया है आरएल पॉइजनस है, उसका बाद भी थाउजेंड्स ऑफ पेशेंट को ये लोग ये दिया है। देवाशीष रुईदास का जो क्षति हुआ है, ये क्षति पूर्ण करने वाला कोई नहीं है। हेल्थ मिनिस्टर, हेल्थ सेक्रेटरी को तुरंत अरेस्ट करना चाहिए और 50 लाख रुपया उसको কম্পেনসেশন দেনা চাইয়ে উইথ পার্মানেন্ট 4th গ্রেড জব। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। कि ये डॉक्टर का नेग्लिजेंस है? नहीं, नेग्लिजेंस फ्रॉम दी हाईएस्ट लेवल, बिकॉज टेंडर, प्रोक्योरमेंट, स्टॉक, एवरीथिंग इन स्वास्थ्य भवन सेंट्राली। এবারে মেদিনীপুর মেডিকেল কলেজে নজর রাখবো, কারণ ইতিমধ্যে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। সেই নির্দেশিকা মেদিনীপুর মেডিকেল কলেজ পর্যন্ত কি পৌঁছলো? আমি সরাসরি আমাদের রিপোর্টার দেবব্রতের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছি, কথা বলবো তার সঙ্গে। দেবব্রত, এখন মেদিনীপুর মেডিকেলে কি চলছে? দেখো, প্রথমে বলে রাখি, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল বা মেদিনীপুর মেডিকেল কলেজের বাইরেই আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ইতিমধ্যেই মানে সরকারি যে নির্দেশিকা, সেই নির্দেশিকা এসে পৌঁছেছে কিনা তা বলা সম্ভব নয়। কিন্তু প্রেস বিজ্ঞপ্তি, যেটা মিডিয়ার সামনে যেটা প্রেস বিজ্ঞপ্তি চলছিল, সিএম যিনি বক্তব্য রাখছিলেন, সেই বক্তব্য কিন্তু সুপার সহ, প্রিন্সিপাল সহ অন্যান্য ডাক্তাররা তারা কিন্তু শুনছিলেন। এবং সেই শোনার পর থেকে কিন্তু বাইরে ইতিমধ্যে আমরা সুপারের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু যদিও আমরা সুপারের সাথে কথা বলতে পারছি না। কিন্তু একটা চাপা ক্ষোভ বা অসন্তোষ যে সমস্ত ডাক্তাররা সাসপেন্ড হয়েছেন তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। কিন্তু তারা যদিও এখনো ক্যামেরার সামনে কেউই কিন্তু কোনোভাবে মুখ খুলতে চাননি। তবে যেটা জানতে পারছি যে যে ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে বা যেই ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই যে অভিযোগ আসছে সেই অভিযোগ কোথাও একটা খণ্ডিত করছে এই ডাক্তাররা। কিন্তু যদিও ডাক্তার এখনো ক্যামেরার সামনে সে বিষয়ে মুখ খোলেনি। আমরা চেষ্টা করছি সুপারের সাথে কথা বলার, যদি সুপার কিছু বলেন, কেননা সুপারও এখন মেডিকেল কলেজের প্রিন্সিপালের চেম্বারেই তিনি রয়েছেন, তাই তিনি বেরালেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তার বক্তব্য কি, এই যে সাসপেন্ড নিয়ে তিনি কি বলছেন, পুরো দায়টাই যে ডাক্তারদের উপর দিয়ে চলে গেল, সেই ডাক্তাররা তারা কি আদৌ? অবশ্যই সুপারের বক্তব্য তো নেবেই, কিন্তু তার পাশাপাশি আমি দেবব্রত এটাও বলবো, সিনিয়র এবং বিশেষ করে জুনিয়র যারা পিজিটি রয়েছেন তারাও কি ভাবছেন, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন, প্লিজ তাদের সঙ্গে পরবর্তীতে কথা বলো। আপাতত ধন্যবাদ। দেখুন, নবান্ন যখন সাসপেন্ড করলো তখন ডাক্তারদের বিরুদ্ধে, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। কেমন? যে যখন চাকরি করার সময়, যখন পরিষেবা দেওয়ার সময় সরকারি হাসপাতালে, তখন অনেকে থাকছেন না, তারা ওটি রুম অ্যাটেন্ড করছেন না, দেখাচ্ছেন 30 কিলোমিটার দূরে আরেক জায়গায় রয়েছেন, আসলে বাস্তবে এই ধরনের কিছু গাফিলতির কথা খোদ মুখ্যমন্ত্রী বললেন, যেগুলো অত্যন্ত গুরুতর। ফলে এটা সমস্ত সরকারি চিকিৎসক মহলকেই একটা কড়া বার্তা। আর কি কি নবান্ন নির্দেশ দিল সরকারি চিকিৎসকদের জন্য, সরাসরি চলে যাব আমাদের নবান্নের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার কাছে। দীক্ষা, এমন যদি 1, 2, 3, 4, 5 করে বলতে হয় গুরুত্বের নিরিখে, কি কি নির্দেশ দেওয়া হলো? দেখো, মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আজকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবকে নিয়ে যে বৈঠক করলেন, সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে 8ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু ওখানকার যারা সিনিয়র চিকিৎসক ছিলেন তাদের স্পষ্ট গাফিলতি রয়েছে। ডক্টর সৌমেন দাস যার থাকার কথা ছিল তিনি ছিলেন না, আর একজন চিকিৎসক 30-40 কিলোমিটার দূরে গিয়ে অন্য একটা জায়গায়, প্রাইভেট জায়গায়, সেখানে তিনি অপারেশন করছিলেন। যে কাজটা করার কথা সিনিয়র চিকিৎসকদের, সেগুলো ট্রেনিদের দিয়ে করানো হয়েছে এবং চূড়ান্ত গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে এবং তার দায় কিন্তু চিকিৎসকদেরকে নিতে হবে। তিনি জানিয়েছেন যে আমি চিকিৎসকদের সম্মান করি, কারণ মানুষের সমস্ত বিষয়টা চিকিৎসকদের ওপর নির্ভর করে, জীবনটা চিকিৎসকদের ওপর নির্ভর করে। 1-2 করে যদি বলা যায় তাহলে বলতে হবে মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট বার্তা দিয়েছেন, সরকারি চিকিৎসক যারা রয়েছেন, বিশেষ করে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তাদের দায়িত্ব থাকবে যেখানে অপারেশন হবে সেখানে তারা থাকবেন, অর্থাৎ তাদের ডিউটি যখন থাকবে তারা থাকবেন।
দু নম্বর হচ্ছে তাদের ডিউটি আওয়ার্সে তারা কোথাও বাইরে যেতে পারবেন না, অর্থাৎ যখন তাদের ডিউটি শুরু হবে তখন থেকে ডিউটি শেষ হওয়া পর্যন্ত সরকারি হাসপাতালেই যেতে হবে, তাদেরকে অন্য কোথাও তারা যেতে পারবেন না। 3 নম্বর, ট্রেনি চিকিৎসকরা যদি কোনো রোগীকে দেখতে যান, একটা তিনি উদাহরণ দিয়েছেন, সাম্প্রতিককালে তিনি একটি গিয়েছিলেন এসএসকেমে গিয়েছিলেন কাউকে দেখতে, তো সেখানে তিনি দেখেছেন যে ট্রেনি যারা চিকিৎসক তারা এসে পেশেন্টকে বলে দিচ্ছে যে আপনার তো এই জিনিসটা বেড়ে গেছে। বক্তব্য যে চিকিৎসকেরা যখন ট্রেনি চিকিৎসকেরা যাবেন তার সঙ্গে সিনিয়র চিকিৎসকরা অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্টকে যেতে হবে রোগীকে যখন দেখতে যাওয়া হবে, কারণ রোগীকে ভয় পাওয়ানো। অনেক ধন্যবাদ দীক্ষা আপনাদের জানাচ্ছিলেন 1 2 3 4 করে যে গুরুত্বের নিরিখে কি কি নির্দেশ আজকে নবান্ন সরকারি চিকিৎসক মহলকে দিল। কিন্তু প্রশ্নটা তো সেই থেকেই যায়, মেদিনীপুর মেডিকেলের সেদিন কি হয়েছিল, কিন্তু যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন কারা ছিলেন, কারা উপস্থিত ছিলেন, কারা অনুপস্থিত ছিলেন, কাদের জন্য ঘটনা ঘটেছে এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এবং আজকে যে বড় সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফ থেকে, 12 জন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হলো। কি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একবার শোনাবো। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। It will be treated as FIR. কিন্তু সেদিন রাতে ঠিক কি হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজে, টিভি9 বাংলার অন্তর তদন্তে চাঞ্চল্যকর তথ্য কি রয়েছে টিভি9 বাংলার হাতে, সরাসরি আমাদের রিপোর্টার সৌরভ দত্তের কাছ থেকে জানতে চাইবো। সৌরভ, দেখো এই পুরো ঘটনায় এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে সাংবাদিক বৈঠক করে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানিয়েছেন, তার ভিত্তি করে দিয়েছে বিশেষজ্ঞ কমিটি 5.5 পাতা, তুমি বলতে পারো 6 পাতার রিপোর্ট। সেই 6 পাতার রিপোর্টের দুটো ভাগ ছিল, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে যারা রয়েছেন, যারা স্বাস্থ্য প্রশাসকরা রয়েছেন, তাদের যে পর্যবেক্ষণ, তারা কিন্তু সেদিনের সেই ঘটনাক্রম জানিয়েছিলেন 10টা 16 থেকে সকাল 6টা 50 পর্যন্ত। এই সময়ের মধ্যে 7 জন রোগীর অপারেশন হয়েছিল। সেই 7 জন রোগীর মধ্যে দেখা যাচ্ছে যে ওটি টেবিল, সেই ওটি টেবিলে বিএসটি বলছে যে সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন, কিন্তু নার্সদের বয়ান, স্বাস্থ্যকর্মীদের বয়ান, সিসি ফুটেজ, সেখান থেকে দেখা যাচ্ছে যে সিনিয়র চিকিৎসক একবারের জন্য সারা রাত্রিতে সেই ওটি কক্ষের ভিতর প্রবেশ করেননি। একবার ঘুরে গিয়েছিলেন, তাও কিন্তু ওটি কক্ষের ভিতরে আসেননি। অ্যানাস্থেসিস দিয়েছেন প্রথম বর্ষের একজন পিজিটি, তিনি একবার ফেল করেছিলেন, অ্যানাস্থেসিয়া প্রয়োগে তার ভুল হয়েছিল, সেই সময় অন্য পিজিটি এসে সাহায্য করেছে, তবু সিনিয়র চিকিৎসক আসেননি। বিএসটিতে দেখা যাচ্ছে যে একজন চিকিৎসকই অনেকগুলো টেবিল একসঙ্গে কন্ডাক্ট করছেন, নিয়ন্ত্রণ করছেন। সেটা কিভাবে সম্ভব হয়? একই সময়ে এতগুলো ওটি টেবিলের পাশে একজন চিকিৎসক কি করে থাকতে পারেন, সেটাও কিন্তু সেই রিপোর্টে উল্লেখ রয়েছে। এবং একই সঙ্গে এটাও উল্লেখ রয়েছে যে এই যে পুরো ঘটনায় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পিজিটিরা অপারেশন করেছেন, সেখানে ইন্টার্নরা অ্যাসিস্ট করেছিলেন। ইন্টার্নদের কিন্তু ওটি কক্ষের ভেতরে থাকার কথা নয়। ফলে চিকিৎসকদের অনুপস্থিতি ঘিরে অভিযোগ অত্যন্ত গুরুতর, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটাও ঠিক যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অনুপস্থিতির কারণেই কি এই মৃত্যু, সেটা কিন্তু নিশ্চিত হতে গেলে নিঃসন্দেহে সৌরভ এটা একটা চাঞ্চল্যকর তথ্য যে খবর ব্রেক করছে টিভি9 বাংলা। আপাতত ধন্যবাদ তোমায় তন্নিশা এবং রাজা, তোমাদের দুজনকেও ধন্যবাদ। আরো খবর নিয়ে ফিরছি একটা ব্রেকের পর।